সবটাই জানতে পারবেন মিস মৌ। কে দেখে মৌয়ের অফিসের বস আগুন চৌধুরী, যার অফিসের পিএ হলো মৌ। স্যার, আপনি আপনি আমায় কেন কিডন্যাপ করেছেন? কেন? এতে কোনো সন্দেহ আছে তোমার? কেন স্যার, কেন? আমি কি অপরাধ করেছি যে আমায় শাস্তি দিচ্ছেন আপনি? আগুন মৌয়ের কথার উত্তর না দিয়ে হাত দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় আগুন চৌধুরীকে প্রশ্ন করার? এটা তোর আমার কাছে করা প্রথম ভুল, তাই মাফ করে দিলাম। কিন্তু আগের ভুলের কোনো মাফ পাবি না তুই, তার শাস্তি তোকে পেতে হবে। সো গেট রেডি মিসেস মৌ আগুন চৌধুরী। কথাটা বলে আগুন তার লোকদের চোখের ইশারা দিতেই তারা বাহিরে চলে যায়। আর এইদিকে আগুনের প্রত্যেকটা কথা মৌয়ের কানে বারবার বাড়ি খাচ্ছে। স্যার কি বলে গেল আমায়? মাফ করবে না? আমি কি অপরাধ করেছি? কেন বললো এই কথাটা? আর কেনই বা বললো মিসেস মৌ আগুন চৌধুরী? আমার তো বিয়ে হয়নি তাহলে। মৌ নিজের মনে আগুনের বলা কথাগুলো সাজাতে ব্যস্ত। ঠিক তখনই কিছু পশুর চিৎকার শুনে মৌ ভয়ে কাঁপতে থাকে। সামনে তাকিয়ে দেখে মৌয়ের বস আগুন চৌধুরী, তার হাতে লোহার শিকলে বাঁধা দুটো নেকড়ে। নেকড়ে দুটো মৌকে দেখে মুখ থেকে লালা ঝরাতে থাকে। মনে হয় অনেকদিন ধরে এদেরকে না খাইয়ে রাখা হয়েছে। মৌ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। মৌয়ের চিৎকার শুনে আগুন পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে মৌয়ের ভয় পাওয়ার কারণটা আগুনকে খুব মজা দিচ্ছে। কোনো মতে হাসি থামাচ্ছে না আগুন। কিছুক্ষণ পর আগুন মৌয়ের থেকে মাত্র 10 গজ দূরে নেকড়েগুলোকে শেকলের সাহায্যে আটকে রেখে বলল, গুড নাইট ওয়াইফি। আগুন মৌকে গুড নাইট বলে হাসতে হাসতে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু মৌ ভয় ভয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে, আর নেকড়েগুলো নিজেদের মতো করে চিৎকার করতে থাকে। স্যার, আমাদের জন্য নেক্সট অর্ডার কি? 2 ঘন্টা পর নেকড়ে দুটোকে রুম থেকে বাইরে বের করে নিয়ে আসবে। স্যার, মেয়েটা কে কি সে? বাকিটা বলতে পারলো না আগুনের অগ্নি দৃষ্টি দেখে। সরি স্যার, এমন ভুল আর করব না। প্লিজ ক্ষমা করে দিন। গেট লস্ট। আগুনের কথা শেষ হওয়ার আগে লোকটা প্রাণ হাতে নিয়ে চলে গেল। এদিকে আগুন ল্যাপটপে ময়ের ভয় মাখা মুখটা দেখে আগুনের মুখে যেন এক তৃপ্তির হাসি ফুটে উঠল। বাবা, আপু এখনো বাড়ি ফিরলো না কেন? এত রাত হয়ে গেল। আরমান বলল, আমিও তাই ভাবছি বাবা। মেয়েটা আমাদের কোথায় আছে, কেমন আছে, ফোন করেছিস? হ্যাঁ বাবা, অনেকবার ফোনে ট্রাই করেছে, কিন্তু ফোন লাগছে না, বারবার বন্ধ বলছে। মেয়েটার জন্য সত্যি এবার টেনশন হচ্ছে। শত্রুর তো অভাব নেই আমার, কখন কোথা থেকে আমার মেয়েটার ক্ষতি করে দিবে। হ্যাঁ বাবা, আমি আপুর দূর থেকে খেয়াল রাখার জন্য একজন লোক রেখেছিলাম, তাকে কল দিয়ে দেখলেই তো হয়। তুই আসলে একটা গর্ধব, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ বাবা, করছি। ইমাম যতবার লোকটিকে কল করছে ততবার রিং হয়ে কলটা কেটে দিচ্ছে। ইমাম এক প্রকার বিরক্ত হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে খুব বিশ্রী কিছু গালি দিল নূর ইসলামকে। কি হলো ইমাম, পেলে তোমার রাখার লোকটি কে? না বাবা, রিং হয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। কথাটা শোনা মাত্র আরমান খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। স্যার প্লিজ আমাকে মারবেন না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না। লোকটির কথা শোনা মাত্র আগুন জোরে জোরে হাসতে লাগলো। এ আগুন চৌধুরী কখনো কাউকে ক্ষমা করে না মিস্টার নূর। কথাটা বলে আগুন নূর ইসলামের কপালে গান তাক করে শুট করে দেয়। আজমির, ইয়েস স্যার। লাশটা গুম করার ব্যবস্থা করো। হসপিটাল থেকে ড্যাড বাড়িতে আসার আগে সবটা ক্লিয়ার করা চাই আমার। হ্যাঁ, গট ইট? ইয়েস স্যার, জাস্ট 2 মিনিট দিন, সব ক্লিয়ার করে দিচ্ছি। আগুন আর কিছু না বলে রুম থেকে গটগট করে বেরিয়ে চলে গেল। বাবা, আই থিঙ্ক আমাদের প্ল্যানটা আগুন চৌধুরী ধরে ফেলেছে। কি বলছিস তুই? না, এটা কখনোই হতে পারে না। আমার তিল তিল করে গড়া প্ল্যানটা এভাবে শেষ হয়ে যেতে পারে না ইমাম। বাট বাবা, আপুর কি হবে? আমার একটা সন্তানের জন্য আমি আমার প্ল্যানটাকে নষ্ট হয়ে যেতে দিতে পারি না। বাবা, তুমি এইসব কি বলছো? অবাক হয়ে জানতে চাইল ইমাম। শাট আপ ইমাম, এত বছর প্ল্যানিং আমি তোমার বোনের জন্য নষ্ট করতে পারবো না ইমাম। ইমাম আরমান খানের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। বাবা এইসব কি বলছে? বাবা তার স্বার্থের জন্য আপুকে বলে দিতে একবারও পিছু পা হচ্ছে না।
ইমাম নিজের অজান্তে আরমান খানকে ঘৃণা করতে শুরু করে, যা আরমান খানের অজান্তেই। মীর বলল, হ্যালো স্যার, ম্যাম তো ভয়ে সেন্সলেস হয়ে গেছে। হোয়াট? এক্ষুনি নেকড়ে দুটোকে বাইরে বের করে নিয়ে যাও, রাইট নাও। ইয়েস স্যার। মীর নেকড়ে দুটোকে সাবধানে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে মৌকে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। হ্যালো স্যার, ডক্টর এসে ম্যামকে চেক আপ করে গেছে, ম্যাম ঠিক আছে। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি, ততক্ষণে মৌয়ের পাশে থাকবে। ওকে ওকে স্যার। আরমান চৌধুরী বলল, আগুন, মাই সন। ইয়েস ড্যাড, হাউ আর ইউ ড্যাড? আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল আগুন। আই এম অ্যাবসলিউটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান চৌধুরী। আগুন আরিয়ান চৌধুরী থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো, ড্যাড, আমি আমার মন পাখিকে খুঁজে পেয়েছি। কথাটা বলে থেমে যায় আগুন। আগুন, মাই সন, আমি জানি তোমার মনের ভেতর কি চলছে, বাট তোমাকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার আর তোমার বোনের সাথে যা হয়েছে তাতে মামুনির কোনো হাত ছিল না। সে তখন নিতান্ত খুব ছোট ছিল। আমি ওকে কখনো দোষী ভাবতে পারবো না আগুন, কিন্তু হ্যাঁ, আরমান খানকে কখনো ক্ষমা করিস না। ওকে ততটাই কষ্ট দিয়ে মারবি যতটা কষ্ট আমার ছোট মেয়ে ইমুকে দিয়েছে। কথাটা বলার সময় আরিয়ান চৌধুরীর গলা ধরে এলো। আগুন আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, ড্যাড, ইউ নো মি, আমি যখন কোনো কাজে হাত লাগাই সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত ছাড়ি না। আর এখানে তো আমার কলিজায় হাত দিয়েছে। আরমান খানের জন্য আমার বোনটা 15টা বছর ধরে হসপিটালের বেডে শুয়ে আছে, তাকে ছেড়ে দিব আমি? এটা তুমি কিভাবে ভাবলে ড্যাড? আগুন, তোমাকে আমি থামাতে আসিনি, তোমাকে অ্যালার্ট করে দিতে এসেছি ডিয়ার। মানে কি বলছো ড্যাড? আগুন, আরমান খান খুব চালাক লোক। নিজের ক্ষতি হতে পারে এটা যদি সে বুঝতে পারে, তাহলে নিজের সন্তানকে বিপদে ঠেলে দিতে পিছপা হবে না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে। আমার ফুলের মতো মেয়ে কোমায় হসপিটালে পড়ে আছে শুধুমাত্র এই জঘন্য লোকটার জন্য। ড্যাড, আই প্রমিস ইউ, আরমান খানের এমন মর্মান্তিক মৃত্যু দিব যাও কখনো ভাবতেও পারবে না। কথাটা বলে আগুন ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। আগুন, আমি কালই ইউকে ব্যাক করছি ইমুকে নিয়ে। সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট, জাস্ট তোমাকে ইনফর্ম করার ছিল তাই। ওকে ড্যাড, বাট মম কোথায়? হসপিটালে ইমুর হাত ধরে বসে আছে। কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরিয়ান চৌধুরী। ড্যাড, তুমি রেস্ট করো, আমি আসছি। আগুন বেরোতে যাবে তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে, আগুন, বাসায় আসার সময় আমার বৌমাকে সাথে নিয়ে আসবি। অনেক হয়েছে শাস্তি, যা ওর পাওনা না তাই দিয়েছিস তুই ওকে। আমি যেন এমনটা আর না শুনি, ওকে? ইয়েস ড্যাড। আগুন পৃথিবীতে তো কাউকে ভয় না করলেও আরিয়ান চৌধুরীকে প্রচন্ড শ্রদ্ধা করে, ভালোবাসে। তাই আরিয়ান চৌধুরীর কোনো কথা ফেলতে পারে না আগুন। আগুন মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। আরমান খান বলল, ইমাম, যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড় প্যাকিং করে নাও, আমরা এক্ষুনি বের হব। বাট বাবা, এখন আমরা কোথায় যাব? তুমি তো জানো বাবা, সামনে আমার এক্সাম। তাহলে বাকি কথা বলার আগে আরমান খান সজোরে ইমামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইমাম গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরমান খানের দিকে। ইমাম, তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার বলা পছন্দ করি না, তারপরও মুখে মুখে তর্ক করে যাচ্ছিস। তাই একটা তোর শাস্তি। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর বোন মৌ মারা গেছে আমার কাছে, কারণ ও এখন আগুন চৌধুরীর হাতে মুঠোয়। আর যেভাবে চাইবে মৌকে সেভাবেই নাচাবে। ওকে কখনোই মুক্তি দিবে না আগুন চৌধুরী। তাই তোর জন্য এটা ভালো হবে, তুই তোর বোনকে ভুলে যাবি। বাবা তুমি? নো মোর ওয়ার্ড ইমাম, গো। ইমাম কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের ছেলে মেয়েকে নিজের লোভ হিংসার আগুনে ফেলতে দুবার ভাবলো না। এ কেমন বাবা? সরি পাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। ময়ের সারা মুখে চুমু দিয়ে আগুন কথাগুলো বলতে থাকলো, কিন্তু ময়ের এখনো জ্ঞান ফিরে না আসায় আগুনের কথাগুলো ময়ের কান পর্যন্ত পৌঁছালো না। আগুন মৌকে পাজাকলো করে নিয়ে গাড়িতে শুইয়ে দিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে চৌধুরী ম্যানশনে নিয়ে আসলো। নীনা, নীলা। জোরে চিৎকার করে ডাকতে লাগলো আগুন। আগুনের চিৎকার শুনে নীনা নীলা দৌড়ে আসে আগুনের সামনে। স্যার, স্যার কি হয়েছে? আগুন নীনার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, এক্ষুনি রুমে হালকা গরম পানি নিয়ে আয়। আর যদি দেরি হয় তো তোদের অবস্থা কি করবো বুঝতেই পারছিস। এক্ষুনি আনছি স্যার। কথাটা বলেই নীনা লীলা দৌড়ে পিছনে চলে গেল। আগুন মৌকে ওর রুমে এনে শুইয়ে দেয়,
তার কিছুক্ষণ পর নীলা একটা বড় বোলে করে গরম পানি নিয়ে আসে। আগুন নীলাকে জিজ্ঞাসা করে, পানি কতটা গরম নিলা? স্যার আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই। ও তাই বুঝি। কথাটা বলে নীলার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় নীলার হাত পুড়ে যায়। যন্ত্রণায় চিৎকার করতে থাকে নীলা। ঠিক সে সময় মৌয়ের জ্ঞান ফিরে আসতেই আগুনের করা কর্মকাণ্ড দেখে ভয়ে আবারও জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে, তখনই আগুন মৌয়ের হাতটা সব। তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া এই রুম থেকে বের হবার? স্যার প্লিজ, আমি বাড়ি যাব, বাবা ভাইয়ের কাছে যাবো, প্লিজ আমায় যেতে দিন প্লিজ। তাই নাকি মিসেস আগুন চৌধুরী? এবারে কেন এই রুম থেকে এক পা বাইরে যদি ফেলেই দেখো, তোমার পা কেটে আমি তোমার বাবা ভাইকে পার্সেল করে দিব। আগুনের কথা শুনে মৌয়ের কলিজা কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগে বাড়ির মেইডের সাথে করা ঘটনাটা মৌ নিজের চোখেই দেখেছে। তারপর এই হুমকির পর এই রুম থেকে বের হবার চেষ্টা কল্পনাও করতে পারছে না মৌ। কি করবে ভেবে উঠতে পারছে না মৌ। ঠিক সে সময় আগুন মৌকে পাজাগুলো তুলে নিয়ে বেডে আবার শুইয়ে দেয়। নীলাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। নীলা চোখের পানি মুছতে মুছতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মন পাখি, তুমি আমাকে রাগিও না প্লিজ। আমি রেগে গেলে যখন তখন কিছু একটা করে দিতে পারি, তাই আমি যা বলছি তুমি তাই করবে, কোনো প্রশ্ন ছাড়া। মনে থাকবে? আগুনের কথা শুনে মাথা নেড়ে সায় দেয় মৌ। মৌ কিছুতেই ওর সাথে করা ব্যবহার মেনে নিতে পারছে না। কেন এমন করছে আগুন, এটা বুঝতে না পেরে মৌ আগুনকে প্রশ্ন করে বসল। স্যার আমার সাথে কেন এমন করছেন? আমি কি অপরাধ করছি? মৌ অবাক চোখে আগুনের দিকে তাকিয়ে আছে। আগুন হঠাৎ করে রুম থেকে বের হয়ে গেল। মৌ ভাবতে থাকে আগুন কেন কিছু না বলে চলে গেল। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে আগুন একরাশ কালো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গোলাপ? হ্যাঁ, কালো গোলাপ তোমার প্রিয় ফুল, তাই না? হ্যাঁ স্যার, এটা আমার প্রিয় ফুল, কিন্তু সামনে ধরে বলে, কিরে মামুনি, আজ আমি যদি তোর বাবা হতাম তাহলে কি এভাবে আমার হাতে না খেয়ে ফিরিয়ে দিতে পারতি? মৌয়ের কথা শুনে পানিতে চোখ ভরে এলো, কারণ আরমান খান কখনো মৌকে ভালোবেসে খাইয়ে দেয়নি, উল্টো খুব খারাপ ব্যবহার করত মৌয়ের সাথে। মৌয়ের চোখে পানি দেখে আরিয়ান চৌধুরী সুপের বাটিটা রেখে সরি বলে যেতে নিলে মৌ বলে ওঠে, স্যার সরি রে মামুনি, আমি হয়তো তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেললাম। আসলে কি জানো মামুনি, আজ আমার ছোট মেয়েটা সুস্থ থাকলে হয়তো তোমার মতোই হতো। কথাটা বলতে বলতে আরিয়ান চৌধুরী চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মৌ কিছু না বলেই আরিয়ান চৌধুরীকে বলে, ও আচ্ছা, তাহলে আমি কেউ না স্যার? এই তো বললেন আপনার ছোট মেয়ের মতো আমি, তাহলে এখন আমায় না খাইয়ে দিয়ে কোথায় যাচ্ছেন? আরিয়ান চৌধুরী মুখে হাসি নিয়ে পুরো স্যুপটা মৌয়ের পাশে বসে খাইয়ে দিল। খাওয়া শেষ হতে মৌ আরিয়ান চৌধুরীকে বলল, স্যার আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলে মানে আগুন স্যার এতটা ভয়ঙ্কর কেন? আমার সাথে কেন এমন করছেন উনি? আর আমাকে এবার মিসেস মৌ আগুন চৌধুরী কেন বললো? মৌয়ের এমন প্রশ্ন শুনে আরিয়ান চৌধুরী মুখ কালো হয়ে গেল, কারণ মৌয়ের কাছে আসার আগেই আগুন পরিষ্কার করে বলে দিয়েছিল মৌয়ের কোনো প্রশ্নের উত্তর যেন উনি না দেয়। এখন কি বলবে মৌকে সেটাই ভেবে যাচ্ছে আরিয়ান চৌধুরী। ড্যাড, আরিয়ান চৌধুরী আগুনকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন যদি আগুন না আসতো তাহলে নির্ঘাত সত্যি কথাটা মৌকে জানিয়ে দিত আরিয়ান চৌধুরী। ড্যাড তোমাকে এক্ষুনি নিচে যেতে হবে, কিছু জরুরি ফাইলে তোমার সিগনেচার প্রয়োজন, ইটস আর্জেন্ট। আগুনের কথা শেষ হতেই আরিয়ান চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতেই আগুন রুমে দরজা লক করে দেয়। এটা দেখে মৌ ভয়ে ঘামতে থাকে। আগুন মৌয়ের ভয়টাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য শার্টের বোতাম খুলতে খুলতে মৌয়ের দিকে এগিয়ে আসতে থাকে। মৌ আগুনের শার্ট খুলতে দেখে ভয়ে বেডের চাদর গায়ে জড়িয়ে নিয়ে ভয়ে কাঁপতে থাকে। স্যার প্লিজ আমার এমন সর্বনাশ করবেন না প্লিজ, আমার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরতে দিন আমায় প্লিজ। এমন মোমেন্টে মৌয়ের কথা শুনে আগুন তেড়ে এসে হাত দিয়ে মৌয়ের মুখটা চেপে ধরে রাগী কণ্ঠে বলে, তোকে আমি আগেও বলেছি আমার রাগ তুলবি না, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। কিরে বলিনি আমি? বল। শক্ত করে মুখটা চেপে ধরায় মৌ ব্যথায় কিছু বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। হঠাৎ করে আগুন মৌকে জড়িয়ে ধরে। মৌ অনেক চেষ্টা করেও নিজেকে আগুন থেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে যায়।
আগুন মৌকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে মৌ কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। বাড়িতে যে একটা ফোন করবে সে উপায়ও নেই, কারণ মৌয়ের ফোন আগুনের কাছে। মৌ বেডের এক কোনায় জড়ো সড়ো হয়ে বসে ভাবছে 1 বছর আগের ঘটনা। মৌ, আর কতদিন এভাবে ঘরে বসে খাবি? যা, এবার একটা চাকরি বাকরি কর, আমাকে উদ্ধার কর। বাবা, তুমি কেন এইভাবে কথা বলছো? আমি তো চেষ্টা করে যাচ্ছি, চাকরি না পেলে কি করব বলো? চুপ, একদম চুপ, বেয়াদব মেয়ে। বাবার মুখে মুখে তো তর্ক করছো, লজ্জা করে না? একটা কথা কান খুলে শুনো, এই মাস থেকে যদি আমার হাতে টাকা না আসে তাহলে তোমাকে আমার বন্ধুর ছেলে মাহিমের সাথে বিয়ে দিয়ে দেব। বাবা, কি বলছো তুমি এইসব? তুমি ভালো করেই জানো মাহিম ভাই কত খারাপ একটা ছেলে। নেশা ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। রাস্তায় দেখলেই মেয়েদেরকে ইফটিজিং করে, টিজ করে। এমন খারাপ ছেলের সাথে তুমি এবার বিয়ে দিতে চাও? হ্যাঁ, বিয়ে দিব। আমার কাছে টাকাই সব। তোকে ওর কাছে বিয়ে দিলে নগদ 10 লাখ টাকা দিবে আমাকে বলছে। এখন তুই বল কি করবি? চোখের পানি মুছতে মুছতে বলল মৌ। বাবা, আমি আগামী মাস থেকে তোমার হাতে টাকা তুলে দিব, কিন্তু তার বিনিময়ে দয়া করে ওই লম্পট মাহিমের সাথে আমার বিয়ে দিও না প্লিজ। ঠিক আছে, মনে রাখিস, আগামী মাস থেকে তুই আমাকে টাকা দিবি। কথাটা বলে আরমান খান বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ঠিক সে সময় মৌয়ের ছোট ভাই ইমাম এসে বলল, আপু দেখ না, আজ আবার তোর নামে 1000টা কালো গোলাপ দিয়ে গেল। মৌ পিছনে তাকিয়ে দেখে সত্যি আজও 1000টা কালো গোলাপ এসেছে, কিন্তু কে দিয়েছে, কে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তা মৌ নিজেও বুঝতে পারছে না। আপু কয়েক বছর ধরে প্রতিদিন 1টা 2টা 3টা করে 1000টা কালো গোলাপ তোর নামে আসছে, কিন্তু কে দিচ্ছে সে বিষয়ে এখনো জানতে পারলাম না। ইমাম, এটা তো আমিও জানি না কে করছে। আর সে জানলোই বা কি করে আমার প্রিয় ফুল কালো গোলাপ? এটার কথা কি করে জানলো? যাই হোক ইমাম, আমি বের হচ্ছি, কিছু চাকরির ইন্টারভিউ দেওয়ার আছে। ভাগ্য ভালো থাকলে চাকরিটা হয়ে যাবে আজ। বেস্ট অফ লাক আপু। থ্যাংক ইউ। মৌ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কালো রঙের একটা 3 পিস পরে নেয়। তার উপর ক্রিম কালারের ওড়না দিয়ে হিজাবটা বেঁধে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল। ইমাম, মৌয়ের পিছু নাও, কোথায় যায়, কি করে, সব ইনফরমেশন আমার চাই। কিন্তু বাবা, আপুর পিছু নেওয়া প্রয়োজন কেন? সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে যা করতে বললাম তাই করো, আদারওয়াইজ আমি অন্য কিছু করতে বাধ্য হব। না বাবা, যাচ্ছি। প্রথম ইন্টারভিউটা ভালোই হলো, কিন্তু মনে হয় না ওখানে আমার চাকরিটা হবে। এখন আজকের মতো লাস্ট ইন্টারভিউটা দিব। মৌ চৌধুরী গ্রুপস অ্যান্ড ইন্ডাস্ট্রিতে অফিস রুমে বসে আছে 2 ঘন্টা যাবত, কিন্তু এখনো কেউ মৌয়ের নাম ধরে ডাকছে না। বিষয়টা খুবই বিরক্তকর লাগছে মৌয়ের কাছে। মৌ রিসিপশনে গিয়ে জানতে চায়, ইন্টারভিউটা কখন শুরু হবে? আসলে গত 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি, কিন্তু কেউ এখনো ডাকছে না। রিসিপশনের মেয়েটা মৌকে কিছু বলতে যাবে ঠিক সে সময় মৌয়ের পেছনে আগুন চৌধুরীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। মৌ কিছু বুঝতে না পেরে পিছনে তাকাতেই মৌয়ের জাহান বেরিয়ে যাওয়ার উপক্রম। বিজনেস আইকন যে কিনা মাত্র 25 বছর বয়সে 3 বার অ্যাওয়ার্ড পেয়েছে, সে কিনা মৌয়ের সামনে দাঁড়িয়ে। মিস জান্নাত, হুইজ শি? স্যার, উনি চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। ওকে আমার কেবিনে পাঠিয়ে দিন, 2 মিনিট পরে। কথাটা বলে আগুন গটগট করে হেঁটে কেবিনে চলে গেল। আর এইদিকে জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের কথাটা ঠিকমতো হজম করতে পারছে না জান্নাত। এই মেয়ে, আমার হাতে একটা চিমটি কাটো তো। মৌ জান্নাতের কথা শুনে জোরে একটা চিমটি কাটলো জান্নাতের হাতে। জান্নাত কপাল কুঁচকে মৌকে বলল, মিস মৌমিতা জাহান মৌ, আপনি প্রথম কোনো মেয়ে যে কিনা সরাসরি আগুন চৌধুরীর সাথে ডিরেক্ট কথা বলার সুযোগ পাচ্ছেন। দাঁড়িয়ে আছেন কেন? ডান দিকে সোজা স্যারের কেবিন। মৌ কিছু না বলে ব্যাগটা নিয়ে সোজা আগুনের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে মৌ। মে আই কামিং স্যার? ইয়েস। সো মিস মৌমিতা জাহান মৌ, আপনার সার্টিফিকেটগুলো দিন। মৌ ব্যাগ থেকে সার্টিফিকেটগুলো বের করে আগুনের টেবিলের ওপর রাখে। আগুন সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে একটা ফাইলে সাইন করতে বলে মৌকে। মৌ পেপারসটা না দেখেই সাইন করে দেয়। ততক্ষণে আগুন লাইটার বার করে জ্বালিয়ে দিল মৌয়ের সার্টিফিকেটগুলো। এটা দেখে মৌ চিৎকার করে ওঠে। স্যার, আপনি এটা কি করছেন? কেন পোড়াচ্ছেন আমার সার্টিফিকেটগুলো?
হাত দিয়ে আগুন নেভাতে নেভাতে বলতে লাগলো মৌ। আগুন মৌয়ের কথা তোয়াক্কা না করে ল্যান্ডলাইনে ফোন করে ম্যানেজারকে আসতে বলে। স্যার আসবো? ইয়েস, আজ থেকে আমার নতুন বিয়ে। শি ইজ মৌমিতা জানবো। ওনাকে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবেন আর আগামীকাল থেকে এই চাকরিতে জয়েন করবে। ওকে স্যার। এখন যেতে পারেন। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না। সার্টিফিকেটগুলো পুড়ে ছাই হয়ে পড়ে রইল নিচে। প্রথম দিন মৌয়ের সাথে যা হলো, মৌ ভাবছে চাকরিটা করবে না। ততক্ষণে মৌয়ের ভাবনাটা ভেঙে দিয়ে আগুন বলে উঠল। চাকরি ছাড়ার চিন্তা কখনো মনে এলো না, কারণ এই অফিস ছাড়া অন্য কোথাও তোমার চাকরি হবে না। সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানি তোমাকে চাকরিতে রাখবে না। আগুনের কথা শুনে মৌ যেন রাগে ফেটে পড়ছে। দেখুন স্যার, আপনি কাজটা মোটেও ঠিক করেনি। এভাবে আমার ক্ষতি না করলেও তো পারতেন আপনি। আমি চলে যাচ্ছি। ওহ, আরেকটা কথা, আমি অন্য কোথাও চাকরি করতে পারি বা না পারি, কিন্তু আপনার এখানে চাকরি আমি করব না। যে অফিসে এমন অসভ্য বাজে খারাপ বস থাকে সেখানে তো একদমই না। মৌ বেরিয়ে যেতে নিলে খেয়াল করলো দরজা খুলছে না। অনেক চেষ্টা করেও খুলতে না পেরে পেছনে আগুনের দিকে তাকাতে দেখে আগুন মুখ বাঁকিয়ে হাসছে। মৌ এতক্ষণে বুঝতে পারলো দরজা না খোলার পেছনে এই বাজে লোকটার হাত আছে। মৌ আগুনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আগুন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মৌয়ের দিকে এগোতে লাগলো। মৌ এতক্ষণ রেগে থাকলেও এখন যে বেশ ভয় পাচ্ছে আগুনকে দেখে। স্যার প্লিজ, আমি এখানে চাকরি করতে চাই না। আপনি আমায় যেতে দিন প্লিজ। ওকে, যেতে দিব। তার আগে এটা দেখো এখানে কি লেখা আছে পেপারসটায়। মৌয়ের হাতে ধরিয়ে দিল পেপারস। মৌ বেশ 15 বার পেপারসটা ভালো করে দেখলো। দেখে এখন মৌয়ের ইচ্ছে করছে এখানে হাত পা সরিয়ে দিয়ে কাঁদতে, কিন্তু তা করতে পারছে না। মৌ অসহায় দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থেকে বলল, স্যার আমি চাকরিটা করব। মৌয়ের মুখে কথাটা শোনা মাত্র আগুনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আগুন আবার তার চেয়ারে বসে পড়ল। সো মিস মৌ, এতক্ষণে বুঝতে পারছেন এখন আপনার কিছুই করার নেই। আপনি যে পেপারস না দেখে সাইন করে দিয়েছেন সেটা স্পষ্টভাবে লেখা আছে 1 বছরের আগে যদি আপনি চাকরি ছাড়তে চান তাহলে 1 কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। এখন বাড়িতে ফিরে যান আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। না গো। মৌ দরজার দিকে তাকাতেই দেখে দরজাটা খোলা। মৌ দ্রুত কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে যেতে নিলে ম্যানেজার পিছন থেকে ডাক দেয়। মৌ দাঁড়িয়ে যায়। ম্যানেজার ছুটে এসে দুটো খাম মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মৌ আর না দাঁড়িয়ে রিক্সায় উঠে বাড়িতে চলে আসে। মৌ, এত দেরি হলো কেন বাড়ি ফিরতে? বাড়িতে ঢুকতেই মৌকে প্রশ্ন করে আরমান খান। বাবা, আমি আজ চাকরিটা পেয়েছি। কথাটা শোনা মাত্র আরমান খানের চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। সত্যি বলছিস? কত টাকা স্যালারি? মৌ জানতো ওর বাবা এটাই আগে জানতে চাইবে, তাই কথা না বাড়িয়ে অ্যাডভান্স টাকার খামটা আরমান খানের দিকে এগিয়ে দিতেই শো মেরে খামটা নিয়ে নেয় আরমান খান। খামটা খুলে দেখে 50,000 টাকা। এত টাকা? তুই মনে হচ্ছে অনেক ক্লান্ত। যা রুমে যা, আমি খাবার বেড়ে নিয়ে যাচ্ছি। মৌ যেন আকাশ থেকে পড়লো আরমান খানের কথা শুনে। যে বাবা মা মরে যাওয়ার পর ভালো করে কথা বলে না, নিজের হাতে খাবার বেড়ে দেওয়া তো দূরে থাক, আজ হাতে কিছু টাকা দেওয়ায় এত ভালোবাসা। মৌ রুমে যেয়ে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখন হঠাৎ করেই সামনের ফ্ল্যাটে চোখ পড়তেই মৌয়ের 2 চোখ যেন আটকে গেল। মৌ রুমে যেয়ে শাওয়ার নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখন হঠাৎ করেই সামনের ফ্ল্যাটে চোখ পড়তেই মৌয়ের 2 চোখ যেন আটকে গেল, কারণ মৌয়ের মুখোমুখি আর কেউ না, আগুন দাঁড়িয়ে আছে মৌয়ের দিকে ডেডি স্টাইলে দিয়ে। ইতিমধ্যে মৌয়ের হাত পা কাঁপতে শুরু হয়ে গেল। তোয়ালটা ফেলে দিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। এদিকে আগুন মৌয়ের কাণ্ড দেখে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। আগুন স্যার, এখানে কি করছে? মৌ আগুনের ভয়ে বেলকুনিতে যাওয়া বন্ধ করে দিল। ইমাম, মৌকে ডেকে নিয়ে আয়, খাবার রেডি আছে। বাবা, তুমি আপুর জন্য নিজের হাতে খাবার সার্ভ করছো? অবাক হয়ে জানতে চাইল ইমাম। ইমাম, বেশি কথা বলো না, যা করতে বললাম তাই করো। ইমাম আর কিছু না বলে মৌকে ডাকতে চলে গেল। আজ আমার স্বপ্নটা সত্যি হলো। মৌকে দিয়ে আমি আমার স্বপ্নটা পূরণ করব, আর তা না হলে মাহিম তো আছেই। কথাটা বলে আরমান খানের পৈশাচিক হাসি দিল। এভাবে কিছু মাস কেটে গেল, কিন্তু আগুনের টর্চার করা কমেনি, উল্টো বেড়েই যাচ্ছে দিনকে দিন। মৌ বিয়ে হয়ে যাওয়ার পর থেকে পিয়নের কাজও করতে হয়েছে মৌকে। কখনো সারাদিন কফি বানিয়ে আনতে হতো মৌকে,
আর আগুন তা খেয়ে মৌয়ের মাথায় ঢেলে দিত। অফিসের কোনো ছেলে যদি মৌয়ের সাথে কথা বলতো তাহলে সেদিন মৌকে এক পায়ে দাঁড় করিয়ে রাখতো আগুন। মৌ নীরবে আগুনের টর্চার সহ্য করে যায়, কিন্তু কথায় বলে না, মানুষেরও একটা ধৈর্যের সীমা আছে, আর তা একবার অতিক্রম করে ফেললে শান্ত শিষ্ট মানুষটাও হিংস্র রূপ নিতে বাধ্য হয়। ঠিক তেমনই ঘটে মৌয়ের জীবনে। আগুন একদিন জোর করে মৌকে কিস করে বসে, তবে তা অফিস কর্মচারীর সামনে। মৌ লজ্জায় ঘৃণার সবার সামনে আগুনের গলায় থাপ্পড় মেরে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর থেকে মৌ আর অফিসে যায়নি না। আগুন মৌকে ফোন করেছে, তবে মাস শেষে মৌয়ের স্যালারিটা বাড়িতে পৌঁছে যেত। মৌ আগুনের কথা ভুলে গিয়ে নিজের রুমে বসে অপরিচিতা বইটা পড়ছিল। তখনই হন্তদন্ত হয়ে আরমান খান মৌয়ের রুমে ঢোকে। মৌকে বিয়ের শাড়ি গহনা দিয়ে বলে, মৌমা, এগুলো দেখো তো তোমার পছন্দ হয়েছে কিনা। বাবা এইসব কি আর বিয়ের শাড়ি কেন? তোমাকে এত প্রশ্ন করতে বললি, আমি তোমাকে যা করতে বলেছি তাই বলো। পছন্দ হয়েছে কিনা বলো। হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। গুড। শোনো মৌ, আগামী মাসের 5 তারিখে তোমার আর মাহিমের বিয়ে ঠিক করেছি। আরমান খানের কথা শুনে মৌ যেন সব কথা হারিয়ে ফেলেছে। কি বলবে বুঝতে পারছে না, শুধু এটাই ভেবে যাচ্ছে যে করেই হোক এই বিয়ে হওয়ার আগেই পালাতে হবে। মৌ, একটা প্রশ্ন ছিল। জি বাবা বলো। প্রত্যেকদিন যে এত কালো গোলাপ আসে, কে পাঠায় এটা কি তুই জানিস? না বাবা, আমি সত্যি জানি না কে এই ফুলগুলো পাঠায়, আমি জানি না। মৌয়ের কথা শুনে আরমান খান যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে মৌ এখন কিছুই জানে না যে কে পাঠাচ্ছে এই ফুলগুলো। আগুন চৌধুরী, তুমি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ভেবেছ তুমি? মৌকে তুমি কালো গোলাপ পাঠালো আমি তা জানি না? হ্যাঁ, আমি জানি, কিন্তু মৌ জানে না। কারণ এই 15 বছর ওর স্মৃতি থেকে তোমাকে আমি মুছে ফেলেছি। হা হা হা। আরমান খান নিজের মনে মনে হাসতে লাগলো, আর এদিকে মৌ গভীর চিন্তায় তলিয়ে গেল। মৌ কিছুতেই মাহিমকে বিয়ে করতে চায় না, কারণ মাহিম যতবার ওর সামনে এসেছে ততবার ওর দিকে অদ্ভুত এক নোংরা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতো। অনেকবার আরমান খানকে বলেও কিছু হয়নি। মৌয়ের কথাগুলো ইগনোর করতো আরমান খান। বাবা তুমি এখানে? ড্রয়িং রুমে চলো, মাহিম ভাই আর ওনার বাবা মা এসেছেন। ইমামের মুখে কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেলেন, আর যাওয়ার আগে মৌকে রেডি হতে বলে গেলেন। আপু, বলো। আপুরে তুই কোথাও পালিয়ে যা না, এই নরকে তোকে আর থাকতে হবে না। কথাটা বলে ইমাম চলে গেল। কিছুক্ষণ পর মৌয়ের ডাক পড়তেই মৌ শাড়ি পরে মাহিমের বাবা মায়ের সামনে যায়। তারা মৌয়ের সাথে কথা বলে, কিন্তু অন্যদিকে একজোড়া চোখ মৌয়ের দিকে তাকিয়ে আছে নোংরা লোলাপু দৃষ্টিতে। তা মৌ ঠিক বুঝতে পেরে তাড়াতাড়ি করে মাহিমের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে আসে মৌ। রুমের দরজা লক করে এসে পরনের শাড়ি টেনে নিজেই খুলে ফেলে ফ্লোরে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে লাগলো। মা, তুমি শান্তি পাচ্ছ তো আমার এইভাবে দেখে? কেন বলো মা, কেন? তুমি মরে যাওয়ার পর আমাকে সাথে কেন নিলে না বলো? আমি কি খুব খারাপ মেয়ে মা? তার জন্যই আমাকে এমন শাস্তি দিলে তুমি? কেন মা, কেন আমার সাথে এমন কেন হয়? কি অপরাধ করেছি আমি যার কারণে আমায় একা রেখে এভাবে স্বার্থপরের মতো চলে গেলে? মা জানো, বাবা না আর আগের মতো ভালোবাসে না আমায়। তুমি চলে যাওয়ার পর আমার সাথে ভালো করে কথাও বলে না, আগের মতো একটু আদর করে না, খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা মা, আমি কি বাবার সৎ মেয়ে? বলো না মা, বলো। তাই জন্য কি ওরকম মাতাল নেশাখোর বাজে ছেলের হাতে আমায় তুলে দিতে চাইছে, যে কিনা মেয়েদের শরীর ছাড়া আর কিচ্ছু বোঝে না? মা গো, তুমি মরে যাওয়ার সময় আমায় কেন সাথে নিলে না মা? কেন নিলে না? মৌ ওর মায়ের ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। কিন্তু মৌ জানে না, দূর থেকে কেউ একজন মৌয়ের কষ্ট দেখে সেও কষ্ট পাচ্ছে। দেখতে দেখতে আরো একটা মাস কেটে গেল। এর মাঝে মাহিম আর মৌকে ডিস্টার্ব করার জন্য এ বাড়িতে আসেনি। শুধু একবার মাহিমের বাবা মা এসেছিল বিয়ের শপিং গুলো দেখাতে। মৌ এবার নিজে ডিসিশন নিয়েছে যে এ বিয়ে সে করবে না, যে করেই হোক সে পালাবে। কিন্তু এমন একটা অ্যাক্সিডেন্ট চাই যেটা বললে অনায়াসে মৌকে আরমান খান বাড়ি থেকে বেরোতে দেবে। মৌয়ের মাথায় আসলো অফিসের কথা। আইডিয়া। বাবা যদি বাবাকে বলি
অফিসে ইমার্জেন্সি ডেকেছে, তাহলে হয়তো আর বারণ করতে পারবে না। যদিও বা ইমামকে সাথে পাঠায় তাহলেও আমার সাথে দিবে। এখন বাবাকে বলতে হবে জাস্ট। মৌ আরমান খানের রুমের সামনে এসে দরজায় নক করতেই আরমান খান ভিতরে আসতে বলে। মৌ, তুমি কি এখনো এই সময়ের ব্যাপার? কপাল কুঁচকে জানতে চাইলো আরমান খান। বাবা অফিস থেকে ফোন এসেছে, আমার ইমার্জেন্সি যেতে বলেছে অফিসে। আরমান খান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, ঠিক আছে যাও, তবে সন্ধ্যার আগে বাড়ি চলে আসবে। বিয়ের আগে বাইরে এত যাতায়াত করা ভালো না। জি বাবা, আমি সন্ধ্যার আগেই বাড়ি ফিরবার চেষ্টা করব। মৌ রুম থেকে বেরিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজের জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়লো মৌ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই একটা প্রাইভেট কার সামনে থামে। তারপর একটা রুমাল দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে, সাথে সাথে মৌ অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর মৌ নিজেকে আবিষ্কার করে অন্ধকার একটা রুমে, যেখানে মৌকে একটা চেয়ারে সাথে হাত পা বেঁধে রেখেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে মৌ চমকে যায়। মৌকে এভাবে চমকাতে দেখে আগুন বলে, মন পাখি, এভাবে ভয় পাচ্ছ কেন? আমি বাঘ না ভাল্লুক? যাও ফ্রেশ হয়ে আসো। আগুনের কোনো কথাই যেন মৌয়ের কানে পৌঁছাচ্ছে না। মৌ যেন কোনো এক ঘরের ভেতর আছে। আগুন মৌকে চিঁচুপ দেখে রেগে যায়। হুট করে মৌকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আগুন। কি করছেন কি স্যার? আমায় নামিয়ে দিন প্লিজ। এইদিকে মৌ চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। আগুনের প্রথমে রাগ হলেও এখন বেশ মজা পাচ্ছে মৌয়ের কাণ্ড দেখে। আগুন বেশ বুঝতে পারছে ও শুধু সাদা টাওয়াল পরে দেখে মৌ চোখ বন্ধ করে আছে। আগুন শাওয়ারের নিচে মৌকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। মৌয়ের সাথে সাথে আগুনও আবার শাওয়ারের পানিতে ভিজতে ছিল, কিন্তু এখনো বাড়ি ফিরে এলো না। মনে মনে বললেন, আগুন চৌধুরীর কথা মাহিমকে জানতে দিলে চলবে না, তাহলে বড়সড় সমস্যার মধ্যে পড়তে বাধ্য হবো আমাকে। পুলিশের কাছে না যে আমার বাগান বাড়িতে কি করছেন বলুন তো? চলুন, এক্ষুনি চলুন, পুলিশের কাছে যেতে হবে। যে করেই হোক আমার মৌকে চাই। এতদিন নিজেকে সংযত রেখেছি বৈধভাবে ওকে নিজের করে নিব বলে, না হলে তো কবেই আমার এই বাগান বাড়িতে তুলে নিয়ে এসে বাসর করে ফেলতাম। তবে জোর করে সব পাওয়াটা মজার না, তাই এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করতে রাজি করানোটা বৃথা হয়ে যেত। আমি কিছুতেই দিব না মৌ, কিছুতেই না। মনে মনে কথাটা বলল মাহিম। না মাহিম, বাবা পুলিশের কাছে আমরা যেতে পারবো না, তাহলে আমার মেয়েটার চরিত্রে কালো দাগ পড়বে এই সমাজের লোকেরা। আমি চাই না, তুমি কিছুদিন অপেক্ষা করো, দেখো মৌ বাড়ি ফিরে আসে কিনা। কারণ আমার মনে হয় মৌ বিয়েটা এখনো করতে চায় না বলে এমন কাজ করেছে। তুমি একটু সময় দাও মাহিম, দেখবে ও ঠিক ফিরে আসবে। আর মনে মনে আওড়ালো, যে করেই হোক মাহিমকে বিয়েটা পিছাতে রাজি করতেই হবে, নয়তো সবকিছু সামনে এসে পড়বে। ওকে আঙ্কেল, আমি আর 1 উইক ওয়েট করব। যদি এই সময়ের ভিতরে মৌ বিয়েতে রাজি হলে ভালো, নয়তো ওর এমন অবস্থা করব আমি নিজেকে দেখে শিউরে উঠবে ও। কথাটা বলে রাগে হন হন করে বেরিয়ে গেল মাহিম। বাবা, কি বলবে বলো, আমার তারা আছে। একটা সত্যি কথা বলবে আমাকে? কি কথা জানতে চাও, তাড়াতাড়ি বলে ফেলো। তুমি কি সত্যিই আমাদের বাবা নাকি সৎ বাবা? ইমামের হঠাৎ মনে হলো বা গালটা জ্বলে যাচ্ছে, কানটা ঝিমঝিম করছে। গাল ধরে দাঁড়িয়ে আছে ইমাম। নেক্সট টাইম আমাকে এরকম প্রশ্ন করার আগে এই থাপ্পড়টার কথা মনে রেখে প্রশ্ন করবে, অন্যথাও এর থেকেও কঠিন সাজা পেতে হবে তোমাকে। আরমান খান আর কিছু না বলে ব্যাগ নিয়ে বাড়ির ভেতর চলে গেল। এদিকে ইমাম গালে হাত দিয়ে নিজের মনেই প্রশ্ন করে যাচ্ছে, সত্যি কি আরমান খান আমাদের বাবা নাকি সৎ বাবা? আপুরে, তুই বেঁচে গেছিস পালিয়ে গিয়ে, যেখানে থাকিস ভালো থাকিস। কথাটা বলতে বলতে ইমামের দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ম্যাম ম্যাম প্লিজ উঠুন, তাড়াতাড়ি সকাল হয়ে গেছে। স্যার ভীষণ পাগলামি করছে, আপনি যদি না যান তাহলে স্যারকে শান্ত করা অসম্ভব। আর একটু ঘুমোতে দে না ইমাম, সকাল সকাল জ্বালাস না তো। ঘুমের ঘরে বলতে লাগলো মৌ। ম্যাম আমি ইমাম না, নীলা, উঠুন প্লিজ। এবার নীলা বেশ জোরে চিৎকার করে বলায়। মৌ শোয়া থেকে হুট করে উঠে বসে চারদিকে তাকিয়ে দেখে থাকে। ও গড, অ্যাটলিস্ট ঘুম থেকে উঠলেন ম্যাম। থ্যাংক ইউ নীলা, রাতে তোমার রুমে আমায় থাকতে দেওয়ার জন্য।
তুমি যদি রাতে আমাকে না আটকাতে তাহলে আমি শিওর আমার লাশটাও কেউ খুঁজে পেত না। ম্যাম এভাবে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আপনি আমার স্যারের ভালোবাসা, আপনার সেফটির জন্য আমরা জান দিতেও আমি একবার ভাববো না। ওয়েট, কি বলছো তুমি এইসব? আমি স্যার ভালোবাসা? অবাক হয়ে জানতে চাইল মৌ। ম্যাম আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিব, তার আগে আপনি প্লিজ স্যারের রুমে যান। স্যার রাত থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছে, কেউ সাহস পাচ্ছে না দরজায় নক করার। তাহলে আবার কেন বলছো? একটা ঢোক গিলে কথাটা বলল মৌ। কারণ আর সবাইকে কে কিছু বললেও আপনাকে কিছু বলবে না শিওর। আপনি চলুন আগে প্লিজ। নীলা মৌকে ঠেলে ঠুলে আগুনের রুমের সামনে দাঁড় করিয়ে দিল। মৌ এবার না চাইতেও দরজায় একবার নক করে বসলো। সাথে সাথে আগুনের দরজা খুলে মৌয়ের এক হাত টান দিয়ে ভেতরে নিয়ে দরজা লক করে দিয়ে মৌকে বেডের ওপর ছুঁড়ে মারলো। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুম থেকে বের হবার? রেগে বলতে থাকে আগুন। স্যার আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করুন আমায়। আগুনের ভয়ে মৌয়ের চোখ পানি নাকের পানি একসাথে করে ফেলল। আগুন মৌয়ের চোখে পানি দেখে কিছুটা নরম হয়ে যায়। ধীর পায়ে মৌয়ের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মৌয়ের কপালের সাথে কপাল রেখে বলে, মন পাখি, কাল রাতে যদি তুমি নীলার কথা না শুনতে তাহলে হয়তো এখন তোমার সাথে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতাম। স্যার প্লিজ আপনি আমার থেকে দূরে থাকুন, আমার সমস্যা হচ্ছে। মৌয়ের এমন অদ্ভুত কথা শুনে মৌকে ছেড়ে দিয়ে আগুন কপাল কুঁচকে তাকালো। আমি তোমার কাছে থাকলে কিরকম সমস্যা হয় তোমার, আমি একটু শুনি। স্যার কথা শুনে ওনার দিকে তাকাতে যেন আমার আজ ভীষণ লজ্জা লাগছে। এটা কি জন্য হচ্ছে আদৌ সত্যিটা জানি না আমি, শুধু এইটুকু জানি আমাকে এখন পালাতে হবে এখান থেকে। তার আগে জানতে হবে স্যার কেন আমার বারবার মন পাখি আর মিসেস বলছে। স্যারের দিকে তাকাতেও যেন স্যারের ওই গাঢ় নীল চোখে আটকে গেলাম আমি। কি অসম্ভব সুন্দর চোখ দুটো, মনে হয় চোখ দুটো নীল সাগর, যে কোনো মুহূর্তেই আমি ডুবে যেতে পারি। ছি, আমি কি ভাবছি এসব? এই বাজে খারাপ লোকটাকে নিয়ে নিজেকে ধিক্কার দিতে ব্যস্ত মৌ। তখনই আগুন মৌয়ের চুল মুঠি করে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ডিপলি কিস করতে লাগলো আগুন। মৌ আগুনের সিক্স প্যাকস বডির সাথে না পেরে উঠে নেতিয়ে পড়ল। গতকাল রাতে সামান্য স্যুপ খেয়েছিল মৌ, এখন মৌয়ের পেটে ইঁদুর বিড়াল অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন আবার ঠোঁটের ওপর এমন অত্যাচার মৌ সহ্য করতে পারল না, দম বন্ধ হয়ে আসছিল। তখনই আগুন মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো, সাথে মৌ। নেক্সট টাইম আমার কথার অবাধ্য হলে এর থেকেও কঠিন শাস্তি তোমাকে পেতে হবে মন পাখি। কাবার্ডে তোমার জন্য ড্রেস রাখা আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট করবো একসাথে, মনে থাকবে? মৌ ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালে আগুন গায়ের শার্ট জড়িয়ে নিয়ে নিচে চলে গেল। নীলা এদিকে আয়। জি স্যার। তোর হাত দেখি। পরম স্নেহে নীলার হাত ধরে। স্যার আমি ঠিক আছি, কিছু হয়নি। হাত সরিয়ে নিয়ে বলল নীলা। তোর কাছে কিছু জানতে চেয়েছি। চোখ গরম করে কথাটা বলল আগুন। না মানে স্যার। দেখ নীলা, রাগের মাথায় কাল তোকে হার্ট করলাম, কিছু মনে করিস না বোন। না স্যার, আমি কিছু মনে করিনি। রাস্তা থেকে কুড়িয়ে এনে এত বড় রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার মতো অনাথকে বোনের আদর ভালোবাসা দিয়েছেন, এখন বলছেন আমি কিছু মনে করব? কখনোই না। তবে স্যার একটা কথা বলবো। বল। স্যার ম্যামকে সব সত্যিটা বলে দিলে তো ম্যাম আর পালাতে চাইতো না, আর আপনাকে বুঝতে পারতো ম্যাম। নীলা ব্রেকফাস্ট রেডি কর। কথাটা বলে আগুন ডাইনিং এর চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণ পর আগুন ঘড়ি দেখছে, দেখতে দেখতে প্রায় 30 মিনিট হতে চললো, কিন্তু মৌয়ের নিচে আসার নাম নেই। এবার আগুন বেশ বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই উপর থেকে মৌকে নামতে দেখলো। লাল রঙের শাড়ি পরা, ভিজা চুলগুলো ছেড়ে দেওয়া, টুপটুপ করে চুল থেকে পানি পড়ছে। মৌকে দেখে মনে হচ্ছে, মনে মনে আওড়ালো, মাত্রই সদ্য ফুটে ওঠা একটা লাল গোলাপ। ভাবতেই আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। স্যার কি হলো? হঠাৎ করে মৌয়ের গলা পেয়ে আগুনের ধ্যান ভাঙে। ওদিকে নীনা মুখ টিপে টিপে হাসতে লাগলো। এটা দেখে আগুন টেবিলের ওপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মৌ ভয় পেয়ে আগুনের সামন থেকে যেতে নিলে আগুন মৌয়ের হাত ধরে ফেলে। এইদিকে মৌ আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি প্লিজ শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। এখানে বসো। আগুনের পাশে চেয়ারটায় বসতে বলল মৌকে।
স্যার কথা মতো চেয়ারে চুপ করে বসে পড়লাম আমি। নীনা আর নীলা ঝটপট আগুন আর মৌকে নাস্তা দিল। মৌ কিছুই না খেয়ে চুপ করে বসে রইল। আগুন চাটা মুখে নিতেই দেখে মৌ না খেয়ে চুপ করে বসে আছে। আগুন চাটা নিচে রেখে ব্রেড হাতে নিয়ে মৌয়ের মুখে ঢুকিয়ে দেয়। আচমকা এমন ঘটনার জন্য মৌ মোটেও প্রস্তুত ছিল না। কোনোভাবে খাবারটা খেয়ে রাগী কণ্ঠে আগুনকে কিছু বলতে যাবে, তখনই আগুন ফোনটা বেজে ওঠে। কাজটা কমপ্লিট? ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছিলেন সেভাবে কাজটা করেছি। তবে ছেলেটি বেশ সমস্যা করছে, মানে খুব চেঁচামেচি করছে। ইউ ইডিয়েট, কি করে একটা ছেলেকে হ্যান্ডেল করতে হয় তা এখনো শিখিসনি? সরি স্যার। সরি মাই ফুট। ছেলেটাকে অজ্ঞান করে রাখ, আমি আসছি। ওকে স্যার। আগুনের ফোনের কথা শেষ হতেই সামনে তাকিয়ে দেখে মৌ অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন পাখি, এভাবে প্লিজ আমার দিকে তাকিয়ে থেকো না। নিজেকে ঠিক রাখা খুব কষ্টকর। দুষ্টমি হাসি দিয়ে বলল আগুন। ছি, আপনি এসব কি বলছেন স্যার? আর আপনি কোন ছেলেটিকে আটকে রেখেছেন? জানতে চাও মন পাখি? মৌ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আগুন এক গ্লাস দুধ নিয়ে মৌকে জোর করে খাইয়ে দিয়ে মৌকে পাজো কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আগুনের হুট করে মৌকে নিয়ে যাওয়া দেখে ছাদে দাঁড়িয়ে নীলা হাসতে লাগলো। নীলার হাসি দেখে নীনা প্রশ্ন করলো, কি ব্যাপার নীলা, এরকম পাগলের মতো হাসছিস কেন? কি হয়েছে? হাসবো না তো কি করবো না, কি বলছিস জানিস? আগুন স্যার ম্যামকে নিয়ে কোথায় গেল? না, আমি জানবো কি করে? বল, তুই বল, কোথায় গেল? ম্যামের সব প্রশ্নের উত্তর দিতে। হোয়াট, রিয়েলি নীলা? তাহলে তো বেশ ভালো। না না, খুব খুব ভালো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা নিনা। চল নিচে চল, স্যারের রুমটা সাজিয়ে ফেলি ম্যামের প্রিয় ফুল দিয়ে। চল। স্যার, কোথায় যাচ্ছি আমরা? ভয়ে ভয়ে প্রশ্ন করলো মৌ। আগুন মৌয়ের প্রশ্নের উত্তরে শুধুমাত্র একটা মিষ্টি হাসি দিয়ে বলল, খুব তাড়াতাড়ি জানতে পারবে মন পাখি, জাস্ট কিপ পেশেন্স। পেশেন্স রাখবো মানে? স্যার কি আমার মেরে ফেলার ফোন দিয়ে আসছে? না না না, তা হতে পারে না। এক নরক থেকে বেরিয়ে এসে আর কোনো নরকে ঢুকতে পারবো না আমি। এবার আমার সাহস করে কিছু তো করতে হবে, কিন্তু কি করব আমি? আইডিয়া। স্যার, একটা কথা বলবো? একটা কেন মন পাখি, 1000টা কথা বলো। আমি তো তোমার কথা শোনার জন্য ওয়েট করছি। তোমার মনে কি চলছে এটাই আগুন চৌধুরী বুঝতে আর বাকি নেই। তবু একটা সুযোগ দেব তোমাকে পালানোর। তবে এবার যদি আমার হাতে ধরা পড়ো তো সারা জীবনের জন্য আমার এই মন গৃহে তোমাকে বন্দি করে রাখবো। স্যার, আমার না খুব পানি পিপাসা লেগেছে, পানি খাবো আমি। মৌয়ের কথা শোনা মাত্র আগুন খুব জোরে গাড়ি ব্রেক করে মৌয়ের দিকে তাকায়। আগুন, হোয়াট? এই কিছুক্ষণ আগে তোমাকে নিজ হাতে এক গ্লাস দুধ খাইয়ে দিলাম না? হ্যাঁ, মানে আমার পানি পিপাসা লেগেছে খুব। আগুন গাড়িতে কোনো পানির বোতল না পেয়ে গাড়ি সাইড করে দোকান থেকে পানি আনতে বেরোতেই মৌ আস্তে করে গাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলের ভেতরে ঢুকে যায়। আগুন দোকান থেকে পানির বোতল কিনে এনে মৌকে দিতে যাবে, তখনই দেখে গাড়ি ফাঁকা। যা ভেবেছিলাম মন পাখি, তুমি ঠিক তাই করলে। নেভার মাইন্ড, আমি জানি তুমি এখন কোথায় আছো। আগুন পাশের জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতে আগুন খেয়াল করে কাটা গাছের সাথে ছোট্ট লাল কাপড়ের টুকরো জড়িয়ে আছে। আগুন বাঁকা হাসি দিয়ে সে পথ ধরে এগোতে থাকে। ও মা গো, এত বড় সাপ তো আমি জিন্দেগিতে দেখিনি। এটা কি? এখন যদি এই সাপটা আমায় কামড়ে দেয় তাহলে তো আমি এখানেই অক্কা পেয়ে যাব, আর কেউ বাঁচাতে পারবে না আমায়। ভাবতে ভাবতে মৌ লাফাতে লাফাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো সাপটাকে দেখে। আল্লাহ, কেন যে শাড়িটা পরতে গেলাম, এখন দৌড়াতেও পারছি না, শাড়িটা পায়ে বেঁধে যাচ্ছে বারবার। কি করবে মৌ তা ভাবতে ভাবতেই দেখে সাপটা সবল দেওয়ার জন্য এগিয়ে হাত দুটো পকেটে রেখে মৌয়ের হাতে দিল। মৌ বোতলের মুখ খুলে হাতে পানি নিয়ে ইমামের মুখে ছিটিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। ভাই, কি হয়েছে তোর? চোখ খোল ভাই, দেখ না আমি তোর সামনে দাঁড়িয়ে আছি। একবার চোখ মেলে তাকা প্লিজ ভাই। ইমামের ধীরে ধীরে জ্ঞান ফিরতেই সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। আপু তুই এখানে? আর আমাকে কেন এরা তুলে আনলো? ইমামের কথা শুনে একরাশ ঘৃণা নিয়ে আগুনের দিকে তাকিয়ে রইল মৌ। আগুন মৌয়ের চোখ দেখে বুঝতে পারলো মৌ ওকে ভুল বুঝছে। ক্লারিফাই করার জন্য মৌয়ের দিকে দুপা এগোতেই মৌ দুপা পিছিয়ে গেল। এটা দেখে আগুন সেখানে থেমে গেল।
মিলনকে চোখের ইশারায় চলে যেতে বলল আগুন। মিলন চলে যেতে আগুন পানির বোতল নিয়ে পুরো পানিটাই ইমামের মুখে ঢেলে দেয়। আগুনের এমন কাজ দেখে মৌ হতবাক হয়ে যায়। মৌ রেগে গিয়ে আগুনের হাত ধরে ধাক্কা মেরে ইমামের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, ডিয়ার মিস্টার আগুন চৌধুরী, আপনার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এমন বিহেভ করার? কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ মুখ লাল হয়ে যায়। আগুন এতক্ষণ চুপ করে মৌয়ের সাহস দেখছিল, কিন্তু হঠাৎ করেই ইমাম মৌয়ের হাত চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই মৌ বলে ওঠে, ভাই তুই চিন্তা করিস না, আমি থাকতে এই লোকটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপু তুই ভুল বুঝছিস আগুন ভাইয়াকে। মানে তুই কি বলছিস এসব? আর ওনাকে ভাইয়াই বা বলছিস কেন? আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাই। মানেটা আমি বলছি মন পাখি। সিজান, তুই এত বড় একটা ভুল করলি কিভাবে? এখন যদি ইমাম তোকে ভাবে আগুন চৌধুরীর হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার পুরো প্ল্যানটা মাঠে মারা যাবে। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি এইটুকু ছেড়ে আমাদের এইভাবে ঘোল খাওয়া, এটা আমরা বুঝতেই পারিনি। জাস্ট শাট আপ সিজান, কোনো প্রকার এক্সকিউজ আমি শুনতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব ইমামকে খুঁজে বার করো, নয়তো তোমার অবস্থাও আমি মমতার মতো করব। প্রচন্ড রেগে বলতে থাকে আরমান খান। ইয়েস স্যার। সিজান চলে যেতেই আরমান খান বারবার পায়চারি করছে। কোনো মতে আগুনের ভয়টা মন থেকে সরাতে পারছে না আরমান খান। কিছুক্ষণ হাঁটার পর সোফায় হেলান দিয়ে বসে পড়ে, তখনই মাহিম এসে হাজির হয়। আঙ্কেল, ময়ের কোনো খবর পেয়েছেন? না বাবা, মাহিম তবে একটু জানি এই শহরের কোথাও না কোথাও লুকিয়ে আছে। ও রিয়েলি? তাহলে তো আমি নিজেই মৌকে খুঁজে বের করতে পারবো। পারবো বাবা, তুমি মৌকে খুঁজে দিতে পারলে আমাকে সত্যি খুব উপকার হয়। পারবো আঙ্কেল, তাহলে এখন আসি, রাতে কথা হবে। মাহিম চলে যেতেই আরমান খান এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৌয়ের চিন্তা না হয় মাহিম করলো, কিন্তু ইমামকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি। কোনো মতেই যদি ডায়েরি সহ আগুন বা মৌয়ের সামনে পড়ে যায় তাহলে আমার সব খেলা খতম। আপনি বলবেন মানেটা কি? মন পাখি, তুমি হয়তো ভাবছি ইমামকে আমি কিডন্যাপ করেছি, কিন্তু সত্যিটা হলো আমি ইমামকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছি। বরং আগুনের কথা শুনে মৌ ইমামের দিকে তাকাতে ইমাম মাথা নেড়ে সায় দিল, মানে আগুন যা বলছে সব সত্যি। তাহলে সকালে যে আপনি ফোনে মৌকে বাকিটা বলতে না দিয়ে আগুন বলল, সকালে যার কথা বলেছিলাম সে অন্য কেউ ছিল। স্যার প্লিজ আজ আমার সব সত্যটা বলুন প্লিজ। হাত জোর করে মৌ বলতে লাগলো, মন পাখি, আমার সামনে কখনো হাত জোর করবে না। তুমি না চাইলেও আজ তোমাকে সব সত্যিটা বলবো আমি। তোমার হয়তো মনে নেই, বা মনে নেই বললে ভুল হবে। তোমার সে অ্যাক্সিডেন্টের পর তুমি পুরনো সব স্মৃতি ভুলে গেছো, তাই তোমার কিছু মনে নেই। আমার ড্যাড আরিয়ান চৌধুরী আর তোমার মা মমতা চৌধুরী হলো ভাই বোন। আরমান খান আমাদের সম্পত্তি দেখে ফুপির সাথে প্রেমের অভিনয় করে পালিয়ে বিয়ে করে, যেটা আমার দাদিমা মেনে নেয়নি, তাই ত্যায্য করে দেয় ফুপিকে। কিন্তু ড্যাড তার ছোট বোনকে এতটাই ভালোবাসতো যে দাদিমাকে উপেক্ষা করে ফুপির সাথে যোগাযোগ রাখত। ফুপির বিয়ের 1 বছর পর তোমার জন্ম হলো। দাদিমা আর রাগ করে থাকতে না পেরে আরমান খানকে সাথে ফুপি আর তোমাকে বাড়িতে ফিরিয়ে আনে। আরমান খান কিছু বছর ভালো মানুষের মুখোশ পরে থাকে। আস্তে আস্তে তার আসল রূপ ফিরতে লাগলো। ফুপিকে প্রায় প্রতিদিন রাতে টর্চার করতো টাকার জন্য। তখন তোমার বয়স 5 বছর আর আমার 12। আমার ছোট বোন ইমোও ছিল তোমার বয়সী। ছোটবেলা থেকে তোমার প্রতি আমি এক অন্যরকম টান অনুভব করতাম। তোমার প্রিয় ফুল কালো গোলাপ ছিল, তাই আমি প্রত্যেক দিন তোমার জন্য একটা করে কালো গোলাপ নিয়ে আসতাম। তুমি গোলাপ পাওয়ার জন্য আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোনো ছেলেকে তোমার আশেপাশে ঘেঁষতে দিতাম না। কেউ যদি তোমার সাথে খেলতেও চাইতো তাহলে আমি তাকে মেরে বের করে দিতাম। কিন্তু তুমি ছিলে ভীষণ ভীত, আমাকে প্রচুর ভয় পেতে, তাই সারাক্ষণ ইমুর সাথে খেলতে। তবুও যতক্ষণ তুমি ইমুর সাথে খেলতে ততক্ষণ আমি তোমার পাশেই থাকতাম। হঠাৎ একদিন তোমার বাবা আমার ড্যাডকে বলে তোমার আর আমার বিয়ের কথা। তখন আমরা কেউ জানতামও না ওই জানোয়ারটার আসল উদ্দেশ্য। ড্যাড এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মম প্রথম রাজি ছিল না। ড্যাড কোনোভাবে মমকে রাজি করিয়ে নেয়। কথা হয় আমাদের এখন শুধুমাত্র শরীয়ত সম্মত বিয়ে হবে আর রেজিস্ট্রি হবে আমরা বড় হলে। কথা অনুযায়ী ঠিক 7 দিন পর তোমার আমার বিয়ের আয়োজন করা হয়। সেদিন তোমাকে লাল শাড়ি পরে অসম্ভব সুন্দর লাগছিল। তোমার একেবারে পুতুল বউয়ের মতো লাগছিল। আমি হা করে শুধু তোমাকে দেখছিলাম। এদিকে কাজী সাহেব বারবার আমাকে কবুল বলতে বলছিল, সেদিকে আমার কোনো হুঁশ ছিল না। তুমি দৌড়ে এসে আমাকে জাপটে ধরে বলতে লাগলে,
আগুন ভাইয়া কবুল বলছো না কেন? তুমি কবুল না বললে তো আমার পুতুলের বিয়ে হবে না। তখন তোমার কথা আর কাণ্ড দেখে সবাই খুব জোরে হেসে দিয়েছিল। তারপর আমি কবুল বলার পর তুমিও বারবার কবুল কবুল বলে চেঁচাতে লাগলে। সবকিছুর মাঝে বিয়েটা হয়ে গেলেও আরমান খানকে কোথাও দেখতে না পেয়ে মম ড্যাড খুঁজতে লাগলো। এতক্ষণ মৌ মন দিয়ে সব কথা শুনছিল, কিন্তু হঠাৎ বলতে বলতে আগুন থেমে যাওয়ায় মৌ বলতে লাগলো। কেন থেমে গেলেন বলুন না, তারপর কি হলো? এতক্ষণ আগুনের মুখ থেকে এক অদ্ভুত প্রশান্তির হাসি নিয়ে কথাগুলো বলছিল, কিন্তু মৌয়ের কথা শুনে সে হাসি বিলীন হয়ে গেল। চোখ ছলছল করছে আগুনের, কষ্ট হচ্ছে, তারপরও আবার বলতে লাগলো আগুন। ড্রয়িং রুমে কেউ কাউকে না দেখতে পেয়ে মম ড্যাড রুমে গিয়ে খুঁজতে যেতেই দেখে ড্যাডের কাবার্ড খোলা। চেক করতে দেখে ক্যাশ, সাথে গোল্ড ডায়মন্ড জুয়েলারি কিছুই নেই। ইভেন দাদিমার রুমেও সেই একই অবস্থা। দেখে ফুপির রুমে যেয়ে দেখে পুরো আলমারি খালি, কোনো কাপড় নেই, সাথে নেই আরমান খান বা ফুপি। ড্যাড মমের সন্দেহ হলে তারা ছাদে খুঁজতে যেতেই ইমুর চিৎকার কানে ভেসে আসে। মম ড্যাড দৌড়ে ছাদে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ছাদে উঠে দেখতে পায় আরমান খান ফুপির হাত ধরে টেনে নিয়ে যেতে চাইছে, আর ফুপি বারবার ছাদের কার্নিশের দিকে যেতে চাচ্ছে। এটা দেখে ড্যাড রেগে গিয়ে আরমান খানের গালে সজোরে থাপ্পড় মেরে দেয়। ফুপিকে আরমান খানের হাত থেকে ছাড়াতে গেলে ফুপি বলে ওঠে, ভাইয়া ইমুকে বাঁচা, এই জানোয়ারটা ইমুকে ছাদ থেকে ফেলে দিয়েছে, তোরা ইমুকে বাঁচা। কথাটা বলে ফুপি জ্ঞান হারায়, আর এদিকে মম ড্যাড ইমুর এই অবস্থা দেখে পাগলের মতো করতে লাগলো। সবাই মিলে ইমুকে হসপিটালে আসে। ডক্টর ট্রিটমেন্ট শুরু করতে ড্যাড পুলিশকে নিয়ে বাড়িতে এসে দেখে আরমান খান, ফুপি বা তোমার কোনো চিহ্নই বাড়িতে নেই। আমরা হসপিটালে যেতেই তোমাকে আর ফুপিকে নিয়ে আরমান খান শহর ছেড়ে পালিয়ে যায়, শুধুমাত্র কিছু টাকার জন্য। জানো মন পাখি, আমার ছোট্ট বোনটার কি দোষ ছিল? দোষ ছিল এটা যে আরমান খানকে টাকা গয়না চুরি করতে ইমু দেখে ফেলেছিল। শুধু এইটুকু কারণের জন্য ইমুকে এত বড় শাস্তি পেতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে শুয়ে। আগুনের কথা শুনে মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছি বাবা, এত খারাপ একজন মানুষ কিছু টাকার জন্য একটা নিষ্পাপ ছোট বাচ্চাকে মেরে ফেলতে কলিজা কেঁপে উঠলো না? তখনই আগুন মৌকে ধমক দিয়ে বলে, না, আমার বোন মরেনি, তবে জিন্দা লাশ হয়ে হসপিটালের বেডে 15টা বছর যাবৎ শুয়ে আছে, কোমায়। মৌ কিছু নাম বলে শুধু কেঁদেই যাচ্ছে, আর নিজেকে ধিক্কার দিচ্ছে এমন পিতার মেয়ে হওয়ার জন্য, যে কিনা টাকার লোভে একটা বাচ্চা মেয়েটিকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। তারপর কি হলো জানতে চাইবে না মন পাখি? আপনি কি করে খুঁজে বের করলেন আমায়? তুমি আমার স্ত্রী মন পাখি, তোমাকে তো আমাকে খুঁজে বের করতে হতো, তাই না? আপনি কি করে জানলেন আমি? বাকিটা বলতে না দিয়ে আগুন বলতে লাগলো। ড্যাড খুব গোপনে খোঁজার জন্য ডিটেকটিভ লাগিয়েছিল, তারাই তোমাদের খুঁজে বের করে। তাদের মাধ্যমে জানতে পারে সেদিন তাড়াহুড়ো করে বেরোবার সময় তোমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর ওই অ্যাক্সিডেন্টে তোমার মাথায় গভীর আঘাত পাওয়ার জন্য তোমার মেমোরি লস হয়। তোমার সব ঘটনা তুমি ভুলে যাও আগের, কিন্তু আমি সবসময় তোমার আশেপাশে থাকতাম। তার মানে এত বছর যাবৎ আপনি আমার জন্য কাঠগোলাপ পাঠাতেন? হ্যাঁ, আমি পাঠাতাম কালো গোলাপ, আর ওটা ওই জানোয়ারটা বুঝতে পেরে মাহিমের সাথে তোমার বিয়ে ঠিক করে। তার আগে বলুন, আপনার অফিসে জব করার সময় আপনি এত খারাপ ব্যবহার কেন করতেন আমার সাথে? কারণটা তুমি খুব ভালো করে জানো। ছোটবেলা থেকে কোনো ছেলেকে তোমার আশেপাশে আমি সহ্য করতে পারতাম না, আর সেখানে তুমি অফিস কলিগদের সাথে হেসে হেসে কথা বলতে, যা আমি মোটেও সহ্য করতে পারতাম না মন পাখি। আগুনের কথা শুনে মৌয়ের ঠোঁটে এক চুলতে হাসি ফুটে উঠল। মৌ মনে মনে ভাবছে, সত্যি কেউ আমায় এতটা ভালোবাসতে পারে? আপু এটা নাও। কি এটা ইমাম? আপু এটা আম্মুর ডায়েরি। ডায়েরি? হ্যাঁ আপু, তুমি এটা পড়লে জানতে পারবে বাবা কতটা নীচ নিকৃষ্ট প্রকৃতির লোক। ইমামের কথা শুনে মৌ ডায়েরিটা হাতে নেয়। দেখুন মিস্টার চৌধুরী, আমার ছোটবেলার কথা কিছু মনে নেই। কেন মনে নেই আপনি তা খুব ভালো করে জানেন, আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই, তাই আপনাকে সরাসরি বলছি, আমি এই বিয়েটা মানি না। হোয়াট? আপু এটা তুই কি বলছিস? আমি যা বলছি ঠিক বলছি ইমাম। আর মিস্টার আগুন চৌধুরী, আমার বাবা যা যা আপনাদের সাথে করেছে তা হয়তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু এ নয় যে আপনি যে বিয়েটার কথা বলছেন তা আমি মেনে নিব। কি বলতে চাইছো তুমি? ক্লিয়ার করে বলো। আমি যা বলছি ক্লিয়ার করে বলছি, শুনুন। আমি এই বিয়েটা মানি না। যেটা হয়েছে ওটা ছিল বাবার একটা প্ল্যান। আমি আর কিছুতেই বাবার প্ল্যানের অংশ হতে পারবো না। আর একটা কথা, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন আপনি বা আমরা কেউ প্রাপ্তবয়স্ক ছিলাম না, যা আইনগতভাবেও গ্রহণযোগ্য নয়। তাই বলছি আমি আপনাকে, এইসব ভুলে যান, আর বাবার সাথে আপনার যা যা করতে হয় করুন।
আমি বা আমার ভাই আমরা কেউ বাধা দিতে আসবো না। আর আমি বাকিটা বলতে না দিয়ে আগুন রেগে চিৎকার করে বলতে লাগলো, এনাফ ইজ এনাফ। অনেক ছাড় দিয়েছি তোমাকে, আর না। তুমি কি বলছিলে ছোটবেলার বিয়ে আইনযোগ্য নয়, তাহলে প্রাপ্তবয়স্ক বিয়ে গ্রহণযোগ্য, এটাই তো বলছো, তাই না? আগুনের মুখের দিকে তাকিয়ে মৌয়ের মুখের কথা যেন সব হারিয়ে যাচ্ছে। আগুনের নীল বর্ণের চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। মৌ তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ, মানে আপু তুই কি করছিস এটা? আগুন ভাইয়াকে কেন রাগাচ্ছিস? চুপ কর ইমাম। এমনিতেই উনি প্রচুর রাগী। রাগ করতে কোনো কারণ লাগে না ওনার। এখন কি করব বল? দেখছিস না ওনাকে কতটা হিংস্র লাগছে। আমার ভীষণ ভয় করছে ইমাম। দেখুন স্যার, আমি আমার কথা বলে দিয়েছি, আমি আপনার সাথে থাকবো না। কথাটা শেষ হওয়ার আগেই আগুন মৌয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ব্রুটলি কিস করতে লাগলো। আগুনের রাগ কামড়ে পরিণত হচ্ছে। মৌ চেয়েও নিজের থেকে আগুনকে সরাতে পারছে না। এদিকে ইমাম লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। মিনিট 5 পর মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে আগুন। এদিকে আর একটু হলে মৌয়ের নিঃশ্বাস আটকে মরে যেত। এই অবস্থায় মৌ প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ইমাম। ছোট ভাইয়ের সামনে এভাবে কিস করার মৌ লজ্জায় যেন মরে যাচ্ছে। এদিকে আগুনের ওপর রাগটাও আর সামলাতে না পেরে ঠাস করে আগুনের গালে থাপ্পড় মেরে দেয় মৌ। আচমকা এমন ঘটনায় ইমাম আগুন দুজনে চমকে যায়। আগুন রাগে হাত মুঠো করে দেয়ালে খুব জোরে ঘুষি মারে। এত জোরে ঘুষিটা মারে যে হাত কেটে গলগল করে রক্ত পড়ছে। হাজার হোক, বাঙালি নারী কখনো নিজের স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পারে না। মৌ তার ব্যতিক্রম নয়। শাড়ির আঁচলের খানিকটা অংশ ছিঁড়ে আগুনের কাটা হাতটায় বেঁধে দেয় মৌ। কিছু বলতে যাবে তখনই আগুন মৌকে ঘাড়ে তুলে নিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়ল। সাথে সাথে ইমামও আগুনের সাথে বেরিয়ে গেল। স্যার আপনি কি করছেন? প্লিজ ছাড়ুন, আমায় ছাড়ুন। ইমাম ভাই, এই ডেঞ্জারাস লোকটার হাত থেকে বাঁচা আমায়। আজ হয়তো মেরেই ফেলবে আমায়। বলেই কাঁদতে লাগলো মৌ। অজানা এক ভয় চেপে ধরেছে মৌকে। কি করতে যাচ্ছে আগুন ওর সাথে? ইমাম মৌকে নিয়ে আগুন চৌধুরী মেনশনে ফিরে এলো। এদিকে নীনা নীলা আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুন নীনা নীলার সামনে এসে বলে, নীলা, ইমামকে ওর রুম দেখিয়ে দে, আর এখন যেন কেউ আমাকে ভুলেও ডিস্টার্ব না করে। কথাটা বলে আগুন মৌকে কোলে নিয়ে উপরের রুমের দিকে চলে যায়। আগুনকে যেতে দেখে নীলা যেন হাঁপ ছেড়ে বাঁচল। ইমামকে নিচের একটা রুম দিয়ে নিজেদের কাজে চলে গেল নীলা। প্লিজ স্যার, আপনি কি পাগল হয়ে গেলেন? কি করছেন কি এইসব? মৌয়ের কোনো কথাই যেন আগুনের কানে ঢুকছে না। আগুন মৌয়ের শাড়ি খোলায় ব্যস্ত এখন। খুব শখ না আমার থেকে দূরে চলে যাওয়ার, তাই না? আজ তোর এমন অবস্থা করবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলেও মনে আনবি না তুই। আমাকে ছেড়ে যাওয়ার সব পথ আমি বন্ধ করে দিব। আগুন মৌয়ের শাড়ি এক ঝটকায় খুলে ফেলে ফ্লোরে ছুঁড়ে ফেলে। তারপর নিজের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারে। মৌকে শুয়ে বেডের সাথে 2 হাত চেপে ধরে সারা মুখে অসংখ্য চুমু খাতে থাকে। এক পর্যায়ে চুমুগুলো কামড়ের রূপে নিতে নিতে ঠোঁটে, গলায়, বুকে, পেটে কামড় দিতে থাকে। মৌ যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে আগুনের হিংস্র ভালোবাসা। মৌ ভালো করেই বুঝতে পেরেছে আজকের অবস্থার জন্য ও নিজেই দায়ী। ওই কথাগুলো না বললে হয়তো আগুন কখনোই এমন কাজ করতো না। আগুন আজ হিংস্র বাঘের মতো মৌয়ের শরীরে আঘাত করছে ওর হিংস্র ভালোবাসা দিয়ে। মৌ আগুনের উন্মুক্ত খোলা পিঠে নখের আঁচড়ে ভরিয়ে ফেলে। মৌয়ের 2 চোখের কাজল লেপটে গেছে। চোখের কার্নিশ বেয়ে যন্ত্রণাদায়ক সুখের উষ্ণ জল গড়িয়ে পড়ল। একটা সময় আগুন ক্লান্ত হয়ে মৌয়ের পেটের ওপর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। স্যার, ইমাম আগুন চৌধুরীর হাতে ধরা পড়েছে। এখন আমরা কিচ্ছু করতে পারবো না। শিট, এটাই হওয়ার বাকি ছিল। আমার সব প্ল্যান ফ্ল্যাট হয়ে গেল। না, এখানে আর থাকা যাবে না। এক্ষুনি আমাকে শহর থেকে পালিয়ে যেতে হবে, নয়তো আগুন আমাকে ছাড়বে না। কোথায় পালাবেন আঙ্কেল? আরমান খান পালানোর কথা বলার সময় মাহিন পিছনে এসে দাঁড়ায়, কিন্তু আরমান খান মাহিমের উপস্থিতি টের না পাওয়ায় অনবরত কথা বলেই যাচ্ছিল। কি হলো আঙ্কেল? মুখে দই জমিয়ে রেখেছেন নাকি? কথা বলছেন না যে? আরে না মাহিম বাবা, পালাবো কেন? আমি তো মৌয়ের কথা বলছিলাম। মনে মনে মাহিম বলল, আরে বাস, এ দেখে আমার থেকেও এক কাঠি উপরে। কি সুন্দর অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি নিজ কানে শুনলাম উনি শহর ছেড়ে নিজে পালিয়ে যাওয়ার কথা বলছে, আর এখন মিথ্যা কথা বলছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আর তা কি আমাকে ওটা খুঁজে বের করতে হবে। আর মুখে বলল, ও আচ্ছা,
তা মৌয়ের কোনো খবর পেয়েছেন? না বাবা, খোঁজ চলছে। মাহিম বাবা, আমাকে আজ একটু শহরের বাইরে যেতে হবে। ও ঠিক আছে আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি যান। এই সুযোগে আপনার পিছু নিয়ে সবটা জানতে হবে আমাকে। কথাগুলো ভাবতে ভাবতে মাহিম বাহিরে চলে গেল। অনেকক্ষণ যাবৎ মৌ শাওয়ার অন করে তার নিচে বসে আছে। না, কান্না পাচ্ছে না তার। নিজের বাবার কর্মকাণ্ডের কথা শুনে ঘৃণায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে মৌয়ের। আচ্ছা, আমি যদি নিজে আগুনের জায়গায় থাকতাম তাহলে কি করতাম? আমি হয়তো সবকিছু ধ্বংস করে দিতাম, কঠিন শাস্তি দিতাম আগুনকে। কিন্তু সেই জায়গায় আগুন যা করছে হয়তো আমি তা কখনো করতে পারতাম না। শত্রুকে কখনো ভালোবাসতে পারতাম না আমি। আর এমন ভুল আমি করব না। আগুনকে সম্পূর্ণ আপন করে নেব আমি। উনি শুধুই আমার। বাবার করা প্রত্যেকটা ভুল আমি শুধরে দিব। মৌ শাওয়ার নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে নেয়, এলোমেলো ভেজা চুল ছেড়ে দিয়ে চোখের লেপটে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ আলতো হাতে কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দেয়। মৌয়ের বুঝতে বাকি আর নেই কে ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে, কিন্তু মৌয়ের মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো মৌ। আম সরি মন পাখি, রাগের বসে তোমাকে এত হার্ট করার জন্য আমি এক্সট্রিমলি সরি। মৌ আগুনের কথার কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো। সো আমি আপনার বোনের সাথে দেখা করতে চাই। মৌয়ের মুখে এই কথা শুনে আগুন মৌকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি দেখা করতে চাও সত্যি আমার বোনের সাথে? আগুনের কথার প্রতি উত্তরে মৌ মাথা নেড়ে সায় দেয়। আগুন মৌয়ের কথায় খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আই এম সো হ্যাপি তুমি সব সত্যিটা মেনে নিয়েছো দেখে। আপনাকে কে বললো যে আমি সবটা মেনে নিয়েছি? মৌয়ের কথা শুনে আগুনের মুখের হাসি হঠাৎ করেই গায়েব হয়ে গেল। বোন পাখি, বোন বাংলাদেশে নেই। মম ড্যাড বোনকে ইউকেতে চলে নিয়ে গেছে চিকিৎসার জন্য, তাই তুমি এখন বোনের সাথে দেখা করতে পারবে না। তবে কি? ভালোবাসি বোন পাখি, খুব ভালোবাসি তোমাকে। প্লিজ আমাকে আর একা করে চলে যেও না। এত বছর পর তোমাকে কাছে পেয়েছি, আমার ভালোবাসাকে আমি আর হারাতে চাই না, প্লিজ। কথাগুলো বলতে বলতে আগুনের দু চোখ যেন পানিতে ভরে এলো। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবে আপনার এই কষ্ট দূর করেই আমি আপনাকে নিজের করে নিব। তার আগে আমাকে যতটা কষ্ট দিয়েছো ততটাই কষ্ট আমি তোমায় দেব। কথাগুলো মনে মনে বলতে লাগলো মৌ। বোন পাখি তুমি হাত থামিয়ে দিয়ে দিল মৌ। দেখুন মিস্টার চৌধুরী, আপনি অনেক টর্চার করেছেন আমার উপর। আমি ইচ্ছে করলে এর কঠোর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আপনার রাগ, আপনার জেদ, এগুলোর উপর আমি কোনো কথা বলিনি। তবে এখন থেকে আমার উপর কোনো প্রকার জোর করলে না, তার ফল খুব একটা ভালো হবে না আপনার জন্য। আর হ্যাঁ, আমার বাবা যা করেছে তার জঘন্যতম অন্যায় করেছে। আমি শাস্তি দিব আমার বাবাকে, এমন শাস্তি দিব যা কখনো কল্পনাও করতে পারবে না। আগুন মৌয়ের এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। যে মেয়ে সাত চরে রা কাটে না, সে মেয়ে আগুন চৌধুরীর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলল। বিষয়টা হজম করতে আগুনের বেশ কিছুটা সময় লাগলো। আপনি কি এভাবে দাঁড়িয়ে থাকবেন? না মানে সকালবেলা জাস্ট এক গ্লাস দুধ খেয়েছিলাম, আর এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি আমি। মৌয়ের কথায় টনক নড়ল আগুনের। আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর একসাথে খাবো। আগুন ওয়াশরুমে ঢুকতেই মৌ আগুনের ফোন নিয়ে বেলকনিতে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার একটা হেল্প চাই। জি আচ্ছা। কলটা ডিসকানেক্টেড করতেই পিছনে তাকিয়ে দেখে আগুন এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। মৌ ফোনটা জায়গা মতো রেখে রুমটা পরিষ্কার করে নিচে চলে গেল। ম্যাম, আপনি নিচে কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন। কোনো ব্যাপার না নীলা, তুমি আমায় ম্যাম বলবে না, ভাবি বলে ডাকবে, ওকে? কিন্তু ম্যাম, আমি আপনাকে কিভাবে রাবি ডাকবো? আপনি তো আমার মালিক। ছি নীলা, মালিক কি বলছো এসব? মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। আর আমরা তার বান্দা, তাই মালিক বলবে না, আর না ম্যাম বলবে, ভাবি বলে ডাকবে আমায়, মনে থাকবে? জি ভাবি। মুখে হাসি নিয়ে বলল নীলা। এখন কিচেনে চলো, রান্না করব। তুমি আমায় হেল্প করবে। কোথায় কি জিনিস আছে তা তো আর আমি জানি না, তুমি দেখিয়ে দিবে আমায়। ভাবি, তার আর কোনো দরকার নেই, আমার সব রান্না শেষ, টেবিলে সার্ভ করা হয়ে গেছে। মৌ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। অন্যদিকে আগুনও ফ্রেশ হয়ে নিচে ডাইনিংয়ে চলে আসে। ইদানিং আগুন মৌয়ের কাজ দেখে অবাকের পর অবাক হচ্ছে। মৌয়ের চালচলন পুরো একজন গৃহিণীর মতো। সবসময় আগুনের পছন্দের অপছন্দের খেয়াল রাখে, নিজে হাতে রান্না করে আগুনের জন্য।
কিন্তু সব কিছুর মাঝেও মৌ আগুনের কাছাকাছি থাকে না, দূরত্ব বজায় রেখেই চলে, যা আগুনকে অতিমাত্রায় কষ্ট দেয়, কিন্তু মৌয়ের সামনে তা প্রকাশ করে না। এদিকে আগুন ইমামকে বড় নামকরা একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু মৌয়ের আচরণে কোনো পরিবর্তন ঘটল না। মৌ তার নিজের মতো করেই চলছে, কিন্তু দিন শেষে রাতটা আগুনের বুকেই ঘুমিয়ে কাটায় মৌ, আর এইটুকু পেলেই শান্তি পায় আগুন। হ্যালো, কাজটা কি কমপ্লিট? ইয়েস ম্যাম, আপনার কথা মতোই সবটাই হয়েছে। ওকে, আমি আসছি। মৌ তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে গেল গাড়ি ছাড়া। আগুন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করে মৌকে এভাবে বেরোতে দেখে আগুন মৌয়ের পিছু নেয়। কিছু দূর যেতেই মৌ একটা অটো থামিয়ে চলে যায়। আগুনও মৌয়ের পিছু পিছু অন্য একটা অটো ধরে মৌকে ফলো করে। কিছুক্ষণ পর মীর বলল, ম্যাম, ওই পাশটায় চলুন, ওদের আলাদা আলাদা রুমে আটকে রাখা হয়েছে। কেমন আছেন মিস্টার আরমান খান? আরমান খান কারো গলা শুনে মাথা উঁচু করে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার মিস্টার খান, আপনি নিজের মেয়েকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? আমাকেই তো এতদিন পাগলা কুত্তার মতো খুঁজেছিলেন, আর আজ আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি। এতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? আরমান খান নিজের চোখে বিশ্বাস করাতে পারছে না, তার ভীতু মেয়ে আজ বাঘিনীর মতো আচরণ করছে তা দেখে। মৌ, তুই কি আমাকে? বাকিটা বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দিয়ে মৌ বলল, উফ মিস্টার খান, এতক্ষণেও বুঝতে পারলেন না আমি কিডন্যাপ করেছি আপনাকে? ও, শুধু আপনাকে না, সাথে আপনার বন্ধুর ছেলে মাহিমও আছে আমার কাছে বন্দি। কেন মৌ, আমাদের কোনো আটকে রেখেছিস বল? আমি তো তোর বাবা হই, তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। রেগে তেরে বলতে থাকে আরমান খান। আরমান খানের কথা শুনে মৌ আরমান খানের মুখ চেপে ধরে রক্তচক্ষু নিয়ে বলে, চুপ, একদম চুপ। তুই কখনো কারো বাবা হতে পারিস না। তোর কাছে টাকাটাই সব, তাই না? এই টাকার জন্য তুই আমার মাকে খুন করেছিস, তাই না? মৌয়ের কথাটা শোনা মাত্রই আরমান খান তোতলাতে তোতলাতে বলে, তুই কি করে জানলি? তার মানে কি ইমাম তোকে? হ্যাঁ, ইমাম আমার কাছে আছে, আর মায়ের ডায়েরিটাও আমার হাতে। ডায়েরিটা বের করে হাতে নিয়ে দেখালো মৌ। তুই সব জানতে পেরেছিস? কি ভেবেছিলে মিস্টার আরমান খান, আমি সবটা জেনেও যে কিনা আমার মাকে খুন করেছে, যে কিনা 5 বছরের বাচ্চা মেয়েটাকে খুন করার জন্য একবারও কলিজা কাঁপলো না, তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? ইম্পসিবল। তার শাস্তি তো তাকে পেতেই হবে। মৌ মীরকে চোখের ইশারা করতেই আরমান খানকে একটা কাচের তৈরি ছোট্ট বক্স আকারের ভিতর আরমান খানকে ঢুকিয়ে দেওয়ার পর মৌ নিজের হাতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয় সেটাতে। আরমান খান চিৎকার করে মৌয়ের কাছে প্রাণ ভিক্ষা করতে থাকে। মৌ মাটিতে বসে পড়ে, অঝরে চোখের পানি ফেলতে ফেলতে হাসতে থাকে পাগলের মতো। মা দেখো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি মা। তোমাকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল ঠিক সেইভাবেই আজ আরমান খান আগুনে পড়ছে, দেখো মা। চিৎকার করে বলতে থাকে মৌ। ম্যাম, প্লিজ শান্ত হন। এখনো একজনকে আপনার শাস্তি দেওয়া বাকি আছে। তাকে শাস্তি না দিয়ে এভাবে আপনি দুর্বল হতে পারেন না। মৌ চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতেই দেখে আগুন সামনে দাঁড়িয়ে আছে। আপনি এখানে? কেন এখানে আমাকে দেখবে এটা আশা করোনি কখনো, তাই তো? মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আগুন মৌর কাছে গিয়ে মৌর হাত ধরে মাহিমের সামনে নিয়ে যায়। মাহিমের হাত পা চোখ বাঁধা। মীর মাহিমের চোখের বাঁধন খুলে দিতেই মাহিম সামনে মৌকে দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণে পাশে আগুনকে দেখে মুখ কালো করে ফেলে জিজ্ঞাসা করে, এইসবের মানে কি মৌ? আমাকে এভাবে ধরে আনা হয়েছে কেন? আর এই আগুন চৌধুরী তোমার সাথে কেন? আমার সাথে আমার হাজবেন্ড থাকবে, এটাই কি স্বাভাবিক না মাহিম? মৌয়ের কথা শুনে যেন মাহিমের মাথা ঘুরতে লাগলো। কি বলছো তুমি? উনি তোমার হাজবেন্ড? কেন মিস্টার মাহিম, কোনো সন্দেহ আছে নাকি? দাঁতে দাঁত চেপে বলল আগুন। মাহিম কি বলবে বুঝতে পারছে না। আগুনকে দেখে ভয়ে মাহিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ 2 বছর আগে এক মেয়েকে ধর্ষণ করার পর আগুনের সামনে ধরা পড়ায় আগুন ওকে এমন মার মেরেছে যে 6 মাস কোমায় ছিল মাহিম। প্রায় 1 বছর লেগে গেছিল সুস্থ হতে, আর আজ আবার সেই আগুনের চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই আগুনের চোখে কে মিস্টার মাহিম? গতবার অন্য এক মেয়েকে রেপ করার জন্য এমন মার মেরেছি যে 1 বছর লেগে গিয়েছিল সুস্থ হতে, আর আজ আবারও আমার সামনে বসে আছিস আমার স্ত্রীর দিকে কুনজরে তাকানোর জন্য। স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন,
আমি কোনোদিনও মৌয়ের সামনে আসবো না, দয়া করুন স্যার। মন পাখির শাস্তি আমি দিব আমার নিজ হাতে। মৌ মিষ্টি হাসি দিয়ে বলল, ওকে ডান। রাত অনেকটা হলো, আমি বাড়ি ফিরছি, আপনি কাজ শেষ করে চলে আসুন। মৌ আর কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলো। এদিকে আগুন হিংস্র বাঘের মতো ধারালো ছুরি দিয়ে মাহিনকে একের পর এক আঘাত করতে লাগলো। আগুনের পুরো শরীরে মাহিমের রক্ত মেখে আছে। আগুনকে দেখে যে কেউ বলবে এইমাত্র আগুন রক্ত দিয়ে গোসল করে উঠল। স্যার, মাইম শেষ, ও আর বেঁচে নেই, আপনি প্লিজ শান্ত হন। আগুন মীরের কথা শুনে কিছুটা শান্ত হয়ে যায়, তারপর রুমাল দিয়ে হাতের লেগে থাকা রক্ত মুছে ফেলে। মীরকে লাশ দ্রুতর ব্যবস্থা করতে বলে বেরিয়ে যায়। ভাবি, আপনাকে না আজ অসম্ভব সুন্দর লাগছে। আমাদের চোখ সরছে না আপনার উপর থেকে। স্যার তো আজ আপনার রূপে খুন হয়ে যাবে। কথাটা বলে নীনা আর নীলা হাসিতে ফেটে পড়েছে, আর মৌ বেচারি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তখনই মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা হাতে নিয়ে দেখে ইউকে থেকে আরিয়ান চৌধুরীর কল এসেছে। মৌ হাসিমাখা মুখ নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মামুনি, কেমন আছো? আর সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ বাবা। আম্মু আর ইমু কেমন আছে? তোমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ইমুমা যেমন ছিল এখনও তেমন আছে, তবে ডক্টররা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউকে থেকে আমায় হেল্প করার জন্য। আপনি না থাকলে আজ আমার মায়ের খুনিকে শাস্তি দিতে পারতাম না, আর না পারতাম ইমুর সাথে করা অন্যায়ের শাস্তি দিতে। পাগলি মেয়ে, আমি তো এখন তোর বাবা, তাই না? আর বাবা হয়ে মেয়েকে সহ্য করব না, এটা কি করে হয়? আচ্ছা শোন, আমার এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি এখন রাখছি, পরে কথা হবে। জি বাবা, আল্লাহ হাফেজ। কলটা কেটে একটা দীর্ঘ শ্বাস ফেললো মৌ। তারপর মিররে নিজের শ্বাস দেখতে লাগলো। আগুনের কথা মনে করতেই মৌয়ের ভীষণ লজ্জা করছে। কি করে শুরু করবে এটা ভেবেই মৌ লজ্জায় শেষ। প্লিজ ভাবি, এত লজ্জা পাবেন না। আপনার এই লজ্জা মাখা মুখটা ভীষণ কিউট লাগছে। কথা বলতে বলতে গাড়ির হর্ন শুনতে পায় মৌ। ভাবি, স্যার মনে হয় এসে গেছে, আপনি রুমে থাকুন, আমি দেখছি। নীনা আর লীলা রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুনের পুরো শরীরে রক্ত চুপচুপ করছে। আগুন নীনা আর নীলার দিকে না তাকিয়ে নিচের গেস্ট রুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয় আগুন। না, কার জীবন আর শেষ হয়ে গেল কে জানে। আমারও তাই মনে হচ্ছে রে নীলা। যাই হোক, ভাবের রুমে গরম দুধ রেখেছিস তো? হ্যাঁ না, এখন স্যারকে রুমে পাঠাতে হবে, কিন্তু কি করে? শাওয়ার নেওয়ার পর আগুনের মাথা ঠান্ডা হতেই মৌর কথা মনে হতেই টাওয়াল পরা অবস্থায় উপরে চলে গেল আগুন। এদিকে নীনা আর নীলা আগুনের এই অবস্থা দেখে হেসে কোটি কোটি হয়ে পড়ছে। কিছুতেই হাসি থামিয়ে রাখতে পারল না তারা। উফ, আর কতক্ষণ এইভাবে উসবুকটার জন্য অপেক্ষা করব আমি? আসছে না কেন এখন উনি? ভাল লাগে না আর। কথাগুলো বলতে বলতেই দরজা খোলার শব্দ পায় মৌ। শব্দ পেয়ে বেলকনির দিকে চলে যায় মৌ। রুমে ঢুকতে আগুন চমকে যায়। পুরো রুমটায় লাল আর কালো গোলাপ দিয়ে অসম্ভব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। বাসর ঘর সাজানো হয়েছে। মৌ লজ্জা মাখা মুখ নিয়ে আগুনের সামনে এসে দাঁড়াতেই আগুন হাঁ করে তাকিয়ে